স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের সব সংবাদ নিয়ে বিশেষ আয়োজন সংবাদ সমগ্রের সাথে আছি শারমিন শ্রাবণী। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো ব্যক্তি নয়, আওয়ামী লীগ আর প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার কথা বললেন নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী। সকালে প্রচারে নেমে আবারও দলের উপরে নিজের আস্থার কথা জানান আইভী। তিনি বলেন, নির্বাচনী কৌশল হিসেবে তৈমুর আলম নানা ধরনের অভিযোগ করছেন। এ সময় সব সন্ত্রাসী ও অস্ত্রধারীদের আটক করারও দাবি জানান আইভী। এদিকে সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। নির্বাচন কমিশন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি। আমাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছে। আমার ভোটার যদি পারে কমে তাহলে নেত্রীর উপরে নির্ভর করবে এবং আমার জনগণ নারায়ণগঞ্জ আমার কাজ দেখেছে, আমাকে দেখেছে বিগত 18 বছরে। আমার দৃঢ় বিশ্বাস যে আমার ভোটাররা আমাকে অলরেডি তারা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দিবে কাকে দিবে না। সুতরাং এখানে কে সমর্থন দিল কে দিল সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আমার দল আমাকে নমিনেশন দিয়েছে, নারায়ণগঞ্জের মানুষ বরাবরই আমাকে সাপোর্ট দিয়ে এসেছে। ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত আমার সাথে থাকবে, পরেও তারা আমার সাথেই থাকবে। তাদের কাছে অভিযোগ দিয়ে লাভ নাই। তারা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটা অভিযোগ, জলজন্ত অভিযোগ দিছি যে রাস্তার উপর তরুণ বানায়া প্রতীক সেট করার কোনো বিধান নাই, আচরণ লঙ্ঘন। কিন্তু তারা বলছে এটা ভেঙে দেবে, ডিসি সাহেব এসপি সাহেব বলছে ভেঙে দেবে। ওমিক্রন আতঙ্কের মধ্যে রাজধানীতে চলছে টিকাদান কার্যক্রম। বুস্টার ডোজের পাশাপাশি চলছে করোনার নিয়মিত টিকা দেয়া। রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে প্রতিদিন 1,500-এর মতো প্রথম ডোজ আর 5 থেকে 600 করে দ্বিতীয় বুস্টার ডোজের টিকা দেওয়া হচ্ছে। এখন ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া হচ্ছে SMS ছাড়াই। তবে অন্যান্যদের সব ডোজের টিকার জন্যই SMS দেখাতে হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 7 কোটি 80 লাখেরও বেশি প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 5.5 কোটি মানুষ। বুস্টার ডোজ পেয়েছেন 3,80,000-এরও বেশি মানুষ। শিশুদের গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও সারা দেশে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। বেশিরভাগ অভিভাবকের অভিযোগ, ভিড় বেশি হওয়ায় স্বাস্থ্যবিধি মানছে না কেউ। আর স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সবাইকে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশ থাকায় হুড়োহুড়ি বাড়ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে টিকা দেওয়ার দ্বিতীয় দিনে 3টি কেন্দ্রে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। লম্বা লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে টিকা নিয়েছেন সবাই, যেখানে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। সবাইকে ফাইজারের টিকা দেওয়ার নির্দেশ থাকায় কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। আলহামদুলিল্লাহ, অসুবিধা হচ্ছে না। আগে কেমন মনে হয়েছিল? না, কোনো ভয় পাইনি। ভালো পরিবেশটা মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যকর্মী আছেন, ভলান্টিয়ার আছেন, তারপর শ্রেণী শিক্ষকদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে সবকিছু মেনটেন করার জন্য। তো আশা করছি আজকে কোনো সমস্যা হচ্ছে না। শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে ওদের ভ্যাকসিনেশন কমপ্লিট করে ওরা যাচ্ছে। খুলনায় দুদিনে টিকা পেয়েছেন 1 লাখ শিক্ষার্থী। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা পাবেন জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ময়মনসিংহের টিকা কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে শিক্ষার্থীদের। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে প্রায় 5 লাখ শিক্ষার্থীকে টিকার আওতায় আনার কাজ চলছে। রাজবাড়ীতে টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ করেছেন অভিভাবকরা। প্রতিদিন 800 থেকে 1000 শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। মুক্ত কেন্দ্র অলরেডি চালু হয়েছে এবং আমরা তাদেরকে ওখানে ম্যানপাওয়ার সাপ্লাই দিয়েছি, একটা ইয়াসিন স্কুল আর একটা আমাদের সদর উপজেলা, এবং আশা করি যে এখন থেকে আমাদের আর এই যে গ্যাদারিংটা এটা হবে না। নেত্রকোনার টিকা কেন্দ্রগুলোতেও বাড়ছে শিক্ষার্থীদের ভিড়, তবে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। সকাল থেকে আসছি, এখনো তো দিতে পারতেছি না আর কি, অনেক লাইন আর কি। প্রায় 11টায় আসছি, এখন 1টা বাজতেছে, 2 ঘন্টা হয়ে যাবে দাঁড়ায়। কুমিল্লায় 12 থেকে 14 বছর বয়সী 4 লাখেরও বেশি শিক্ষার্থী পাবে করোনার টিকা। মঙ্গলবার পর্যন্ত টিকা পেয়েছেন 3,34,000 শিক্ষার্থী। মনিরা কাজুরি, 71। করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত হোসেন। আজ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রথমে পরীক্ষায় রাহাত খান হোসেনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও করোনা উপসর্গ দেখা দেয়। পরীক্ষার পর তিনিও করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত বর্তমানে উত্তরায় তাদের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে বাস, লঞ্চ, ট্রেন। কিন্তু ভাড়া নির্ধারিত না হওয়ায় আগাম টিকিট দেওয়া বন্ধ করেছে এসব গণপরিবহন। সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল ঘুরে দেখা গেছে কোথাও আগাম টিকিট দেওয়া হচ্ছে না। কাউন্টারে থাকা দায়িত্বশীলরা বলছেন, সরকার এবং মালিক পক্ষ এখনও ভাড়া বৃদ্ধির বিষয়ে
কোনো নির্দেশনা দেয়নি, তাই আগাম টিকিট দেওয়া বন্ধ রয়েছে। যাত্রীদের অভিযোগ, এক আসন ফাঁকা রাখার কথা বলে ভাড়া বৃদ্ধি করা হলেও বেশিরভাগ পরিবহন তা মানে না। তেলের দাম বৃদ্ধির পর বাড়তি ভাড়ার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি মানুষ। এখন নতুন করে এমন নির্দেশনা এলে সেটি অসহনীয় পর্যায়ে চলে যাবে বলে মনে করছেন তারা। যাত্রীদের দাবি, আসন ফাঁকা নয়, মাস্ক পরা বাধ্যতামূলক করতে সরকার কড়া নির্দেশনা জারি করুক। টাকা কয়জনে নিছে? মনে করেন একটা ড্রাইভারের বাড়ি যশোর, সে টিপ মারে কক্সবাজার, সে ছুটি পাচ্ছে না, যাইতে পারতেছে না, ছুটিতে গেলে একদিন টাইম লাগতেছে। বিভিন্ন কায়দায় এভাবে টিকার অনেকও বাকি আছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই গাড়ি চালাবো, কিন্তু এটা ভাড়ার বিষয়ে আমরা এখন কোনো ভাড়ার নোটিশ পাইনি। মালিক সমিতির যে অনার্স অ্যাসোসিয়েশন আছে, এখান থেকে কোনো নির্দেশনা এখন পর্যন্ত আমরা পাই নাই। না, এখন পর্যন্ত আমরা 13 তারিখের কোনো অগ্রিম টিকিট বিক্রি করি নাই। জনপ্রতি 60 ভাগ ভাড়া বাড়লেই অর্ধেক যাত্রী নিয়ে বাস চলার সরকারি সিদ্ধান্তে আপত্তি নেই বাস মালিকদের, বরং এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। বলছেন এতে বাড়তে থাকা করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হবে। তবে দ্রুত এই বার্তা সারা দেশে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা, কারণ অনেকেই জানে না সরকারি পরিপত্রের খবর। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সরকারি সিদ্ধান্ত মানতে প্রস্তুত কুমিল্লার বাস মালিক শ্রমিকরা। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনেই পরিবহন চলবে। তবে বাস কাউন্টারের অনেকেই জানে না সরকারি পরিপত্রের খবর। এদিকে বাস ভাড়ার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় দ্বিধায় রয়েছে সিরাজগঞ্জের বাস মালিক শ্রমিক সবাই। ফেডারেশনের নির্দেশের পর তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক। নতুন করে সরকার যদি নিয়ম করে সেটা মানতে আমরা বাধ্য, কিন্তু আমাদের প্রতি তাদের দৃষ্টি রাখা উচিত। অর্ধেক আসন খালি নিতে হবে, তখন অর্ধেক আসন খালি রেখে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অর্ধেক যাত্রী নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গাজীপুরের পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীরা। তারা জানান, অর্ধেক যাত্রী নিতে গিয়ে ভাড়া বাড়ালে যাত্রীরা রাজি হন না। করোনার জন্য ভালো হয়েছে, এটা মানুষের জন্য ভালো হয়েছে। অর্ধেক যাত্রী নিতে হয় তাহলে তো আমাদের ডাবল ভাড়া দিতেই হবে। ডাবল ভাড়া না দিলে আমরা কিভাবে চলবো? এদিকে প্রজ্ঞাপন জারির বিষয়টি জানলেও এখনো কোনো নির্দেশ পাননি টাঙ্গাইলের বাস মিনিবাস মালিকরা। তারা বলছেন, অর্ধেক যাত্রী নিয়ে চলতে হলে ভাড়াও বাড়াতে হবে। বগুড়ার দূরপাল্লার বাস মালিকরা এখনো নতুন কোনো নির্দেশনা না পেলেও মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। তারা বলছেন, একই ভাড়ায় যাত্রী নিতে হলে সমস্যায় পড়বেন তারা। ভাড়াও যেহেতু নির্ধারণ হয়নি, কত ভাড়া সরকার ভাড়া নির্ধারণ করবে সেটাও তো আমরা ক্লিয়ার না। আর মাদারীপুরের মালিক শ্রমিক নেতাদের দাবি, 60 ভাগ বাস ভাড়া আদায়ে সরকারকে সহায়তা দিতে হবে। আগামীতে যদি লকডাউন দেয় তাহলে যেন আমাদের মালিক শ্রমিকের প্রতিও সরকার একটু সদয় দৃষ্টি আকর্ষণ করে। মহামারীর মধ্যে গত বছর এবং তার আগের বছর অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার সময় ভাড়া 60% বাড়ানো হয়েছিল। শিল্পী মহলানবিশ, ৭১। সরকারি স্কুলের ভর্তিতে নেওয়া হচ্ছে টাকা, আর বিনামূল্যের প্রতি সেট বইয়ের দাম নেওয়া হচ্ছে 2 থেকে 300 টাকা। এমন ঘটনা খোদ রাজধানীর মিরপুরের কাজীফড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগের জবাবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলছেন, শিক্ষক সংকট থাকায় বাইরের শিক্ষক এনে পড়ানো হয়, যে কারণে বাড়তি টাকা নিতে হয়। শারমিন নিরার প্রতিবেদন। মিরপুরের কাজীফড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বছরের শুরুতেই এখানে শিক্ষার্থী ভর্তিতে জনপ্রতি 300 থেকে 500 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কারো বা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তিতে গুনতে হচ্ছে 1000 টাকা, যদিও ভর্তির রসিদে টাকার অঙ্ক লেখা নেই। বলে যে 1000 টাকা লাগবে ভর্তি হতে, তাহলে তো আমাদের দিতেই হবে, যেহেতু পড়ালেখা করাতে হবে আমাদের সন্তানদের। কোন ক্লাসের জন্য 1000 টাকা? 6 এ 600 টাকা। কি বলছে? বলছে এটা ভর্তির জন্য নাকি লাগে। ছেলে পরে 7 এবার উঠছে 6তে, 600 টাকাতে ভর্তি করছে। 6 এ ভর্তি হয়েছি, 600 টাকা লাগে। বই দিবে কবে? বই কালকে। শুরুতে এই স্কুল ছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। 2016 সালে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত বর্ধিত করা হয়। সম্প্রতি বড় 3 শ্রেণীর শিক্ষার্থীরা এসেছে করোনা টিকার আওতায়, কিন্তু সেই টিকার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি 200 টাকা পর্যন্ত দাবি করছে এই প্রতিষ্ঠান। বুট বইয়ের টাকা নিল, টিকার ফর্ম দিব ওই টাকা নিল, আর 200। যদিও অভিযোগ মানতে নারাজ প্রতিষ্ঠান প্রধান। দাবি করেছেন 25 জন শিক্ষকের চাহিদা থাকলেও আছে 13 জন। দীর্ঘদিন যাবতীয় আমাদের টিচার নাই, তারপরে যে এই পর্যন্ত যে হওয়ার কথা এইটার জন্য কোনো আমরা টিচার পাইনি। আমরা স্লিপও, আমাদের একটা স্লিপ ফান্ড আছে, এটা গার্ডিয়ানরা যে ইচ্ছে করে যতটুকু দিতে পারে আর কি।
গার্জিয়ানের সাথে আলোচনা সাপেক্ষে। সারা দেশে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বর্ধিত করা স্কুলের সংখ্যা 700-র বেশি। শিক্ষক সংকটের জটিলতা স্বীকার করলেন মহাপরিচালকও। যদিও বাইরের শিক্ষক দিয়ে পাঠদানের সুযোগ নেই, জানালেন মহাপরিচালক। না, বাইরে থেকে টিচার দিয়ে তো সুযোগ নেই, এরাই পড়ায়, কিন্তু আসলে ওই পোস্ট শিক্ষকের পোস্ট ক্রিয়েট হয়নি। ঘটনা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনেকটা বলা হয় গরিবের স্কুল, অর্থাৎ অপেক্ষাকৃত নিম্নআয়ের পরিবারের সন্তান যারা, তারাই মূলত বাধ্য হয়ে আসেন এই স্কুলে, এমনটাই বলা হয়। কিন্তু বছরের শুরুতে এই স্কুলের শিক্ষার্থীদের যখন ভর্তি হওয়ার জন্য টাকা দিতে হয়, বই নেওয়ার জন্য টাকা দিতে হয়, তখন টাকার পরিমাণ যাই হোক, সেটা অভিভাবকদের জন্য হয় মরার উপর খাড়ার ঘা। স্কুল কর্তৃপক্ষ অবশ্য বলছে যে শিক্ষক সংকট থেকে শুরু করে আরও নানা ধরনের সংকট রয়েছে, সেই চাহিদা মেটানোর জন্যই আসলে এই টাকাটি তারা নির্ধারণ করেছেন। যদি এর কোনো কিছু সম্পর্কে আসলে অবগত নয় খোদ অধিদপ্তর। শারমিন নীরা, ৭১, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় মঙ্গলবার নবম দফায় তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবীরা। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের এজলাসে তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়। এর আগে মামলার 15 জন আসামিকে তোলা হয় আদালতে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, 12 জানুয়ারি পর্যন্ত চলবে যুক্তিতর্ক। এরপর সিনহা হত্যা মামলার রায়ের দিন ধার্য করবে আদালত। 2020 সালের 31 জুলাই টেকনাফের বাহারছড়া শামলাপুরে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। প্রদীপের আইনজীবী সিনিয়র আইনজীবী রানা দাশগুপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমি তাদের যুক্তি খণ্ডন করে আমার বক্তব্য উপস্থাপন করব। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটা বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। দেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন ও রোহিঙ্গা সন্ত্রাসীদের দমন সহ বেশ কয়েকটি দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আমরা কক্সবাজারবাসী নামে স্থানীয়দের একটি সংগঠন সকালে উখিয়া বাজার বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে। এ সময় তারা রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়াও দেশি বিদেশি এনজিওগুলোর নানামুখী ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, এনজিওগুলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিরোধী, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তারা। দাবি আদায় না হলেও ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান বক্তারা। যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, সোমবার রাত 8:30টার দিকে উত্তম সরকার সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে করে হরিশপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে পেছন থেকে একটি মোটরসাইকেল তার গতিরোধ করে তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান উত্তম গত 26শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দলী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাতক্ষীরা পাটখেলঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, সোমবার সকালে পাটখেলঘাটার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে কৃষক আরিজুল মোড়লের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে নিহতের পরিবার জানায়, 72 শতক জমি নিয়ে বিরোধ চলছিল ওই এলাকার পঙ্কজ শেখের, রবিন শেখ ও বাকের শেখের সাথে। সেই জমি চাষ করতে নেই একই এলাকার কৃষক আরিজুল মোড়ল। জামালপুরে কারা মহাপরিদর্শকের গাড়ি বহরের নিচে চাপা পড়ে সৈয়দ গোলাম সরোয়ার নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল ইসলাম খান জানান, সোমবার বিকেলে জামালপুর জেলা কারাগারের উন্নয়ন কাজ দেখতে যান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ASM আনিসুল হকের গাড়িবহরটি। কারাগার পরিদর্শন শেষে গাড়িবহরটি শহরের বাইপাস রোড এলাকায় এলে বহরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন পৌরসভার 10 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় 10 দিনের ব্যবধানে মারা গেছেন 6 জন। ভাঙচুর ও লুটপাট হয়েছে 50টিরও বেশি ঘরবাড়িতে। এলাকার লোকজন ও জনপ্রতিনিধিরা বলছেন, প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। রাজীব হাসনা, তথ্য ও ছবিতে প্রতিবেদন। শৈলকুপার কাতলাগাড়ি বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হন দিনমজুর অখিল কুমার। পরে চিকিৎসাধীন অবস্থায় 6 জানুয়ারি মারা যান তিনি। অখিল ছিলেন 5ম ধাপে অনুষ্ঠিত সারুটিয়া ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসানের সমর্থক। এই হত্যার জন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর কর্মীদের দায়ী করেন নিহতের স্ত্রী। সে চা খাতে গেছিল, তখনই বিরোধী পার্টির লোক এসে তাকে আক্রমণ করছে।
করে তাকে মারা ধরা জখম করছে, করার পরে আমি শোলকুবা নিয়ে গেছি, শোলকুবা হই নাই কুষ্টে নিয়ে গেছি, 7 দিন পরে সে মারা গেছে। গোটা শৈলকুপায় এবার নির্বাচনী সহিংসতায় মারা গেছেন আরও 5 জন। লোক আর ভোট করে দিলে বলে টিপুর লোকজন এসে আমার স্বামীর হত্যা করে। বকুল, শহীদুল ভাই, মোংলা, সুবেনেশ্বর, গুরু, এরাই মারছে। আমার স্বামীকে হত্যা করেছে। আমার স্বামী একমাত্র উপার্জন, এই ছেলে নিয়ে আমি এখন কোথায় যাব? নির্বাচনী সহিংসতায় অন্তত 30টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, থানায় মামলা হওয়ার পরেও অভিযুক্তদের গ্রেপ্তার করছে না পুলিশ। খাট পালঙ্ক যা আছে সব ভাঙচুর করে তো যা নেওয়ার দরকার তারা নিয়ে গেছে। এই যে এতগুলো মার্ডার করলো, এতগুলো খুন করলো, কিন্তু তারপরে এলাকা কি করে ঘুরে বেড়াচ্ছে? জনপ্রতিনিধিদেরও অভিযোগ, প্রশাসন কঠোর হলে হত্যা ও হামলার ঘটনা ঘটতো না। বারবার বলছি যে এই আসামিগুলো আপনারা একটু গ্রেপ্তার করার ব্যবস্থা করেন। তাদের ভাষ্যটা হচ্ছে যে নির্বাচনের দিন কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং নির্বাচনের পরবর্তীতে আমরা সেইটার আসামি ধরার জন্য আমরা তৎপরতা চালাবো। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশের কর্তারা জানান, মামলার পর 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 4টা মামলা রুজু হয়েছে এবং বাকি 2টা প্রক্রিয়াধীন আছে। আমাদের টোটাল মামলার কাজগুলো আমরা প্রক্রিয়াধীন রেখেছি এবং এটা অতিরিক্ত গুরুত্বের সাথে আমরা দেখছি। 5 জানুয়ারি 5ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই এই উপজেলার 3টি ইউনিয়নে মারা যান 6 জন। শারমিন স্বপ্না, 71। হবিগঞ্জ 250 শয্যার সদর হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা 7:30টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের দোতলার ছাদে আগুন ধরে। তা আগুন ছড়িয়ে পড়লে রোগী ও রোগীর স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা 8 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা ফোমের মধ্যে সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। করোনার মন্দা কাটিয়ে অর্থনীতির চাকা এখন জোরে ঘুরছে। বেসরকারি খাতে অর্থের চাহিদা বাড়ছে জোরে সোরে, আর তাই তো ঋণ প্রবৃদ্ধির হার বেড়ে 11% ছুঁয়েছে। তবে বিনিয়োগে চাহিদা আমদানির খরচ বাড়াচ্ছে বলে তথ্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, কেবল ঋণ পেলেই হবে না, বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করে অর্থনীতির গতি ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। দেশে করোনা সংক্রমণের শুরুতে সেবা ও পণ্যের চাহিদা কমে আসায় কলকারখানা ও শিল্প উৎপাদনে ছিল মন্থর গতি। ফলে নতুন কিংবা পুরানো বিনিয়োগে অর্থলগ্নির চাহিদাই ছিল না যেন উদ্যোক্তাদের। আর এতেই কমে বেসরকারি খাতে ঋণ বিতরণ। অবস্থায় এমনই ছিল যে গেল অক্টোবরে প্রতি 100 টাকার বিপরীতে 8 টাকা ঋণ বিতরণ করতে পেরেছিল ব্যাংকিং খাত। যদিও এখন বদলে গেছে দৃশ্যপট। অর্থনীতির চাকা আবারও সচল হয়, বেসরকারি খাতে ঋণ বিতরণের পালেও যেন লেগেছে হাওয়া। এক্সপোর্ট অর্ডার্স, তারপরে প্রাইভেট সেক্টর ক্রেডিট, তারপরে চিটাগাং পোর্ট, অন্যান্য পোর্টে মালামাল খালাস এবং খালামাল রিলিজের অ্যাক্টিভিটিস, এগুলো দেখে আমরা বুঝতে পারি যে ইকোনমিক অ্যাক্টিভিটি বর্তমানে চাঙ্গা অবস্থায় আছে। এদিকে চলতি অর্থ বছরেই আবার পণ্য আমদানিতে খরচ বেড়েছে প্রায় 54%। বাংলাদেশ ব্যাংকের হিসেবে শিল্প স্থাপন কিংবা অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ে এমন সব পণ্য দেশে আনতে খরচ বেড়েছে, যাকে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর লক্ষণ বলছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বেসরকারি খাতের উদ্যোক্তারা বলছেন, ঋণ আর আমদানি বাড়লেও বিনিয়োগ পরিবেশ এখনও করোনার ধাক্কা সামলে ওঠা সহায়ক নয়। ব্যবসা বাণিজ্য করতে গেলে কার সাথে আমার সম্পর্ক? আমার সাথে সম্পর্ক হলো এনবিআর এর, আমার সাথে সম্পর্ক হলো বাংলাদেশ ব্যাংকের। এই সবগুলোই কিন্তু একটা মিনিস্ট্রির আন্ডারে, সেটা হলো ফাইন্যান্স মিনিস্ট্রি। এই ফাইন্যান্স মিনিস্ট্রি যদি ঠিকমতো কাজ করে এবং এনবিআর যদি ঠিকমতো কাজ করে, তাহলে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো রকমের কোনো বাধা থাকবে না। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, কোভিডের ক্ষতি মোকাবেলা করে অর্থনীতি পুনরায় সচল করতে সরকারকে আরও বেশি বিনিয়োগ সহায়ক নীতি ও পরিবেশ নিশ্চিত করতে হবে। 5 টাকা বিনিয়োগের মধ্যে কিন্তু বেসরকারি খাতের বিনিয়োগ 4 টাকা, কিন্তু ওই যে 1 টাকা যেটা সরকারের বিনিয়োগ আছে, সেই সরকারি বিনিয়োগটা কিন্তু এই বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করা, বেসরকারি বিনিয়োগ যাতে প্রতিযোগিতা সক্ষমভাবে তারা উৎপাদন করতে পারেন, সেটার একটা পরিবেশ সৃষ্টি করে। সেদিকে আমাদের অনেক কিছুই করার আছে। তারা বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র যেসব প্রতিষ্ঠান ঝরে পড়েছে এই করোনাকালীন সময়ে, সেসব উদ্যোক্তাদের বাজারে ফেরাতে ওয়ান স্টপ সেবা ও ঋণ পাওয়াটা নিশ্চিত করতে হবে। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা।
রাজধানীর তেজগাঁও এসিআই সেন্টারে হয়ে গেল এসিআই প্রিমিয়ার ডিলার সম্মেলন। সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে শীর্ষ ডিলারদের পুরস্কৃত করা হয়। এ সময় নতুন বছরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সম্মেলনে প্রিমিয়ার ফ্লেক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর FH আনসারি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটা বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। চলছে সংবাদ সমগ্র, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। এ সময় করোনা থেকে বাঁচতে মাস্ক পরুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভয় নয়, সচেতনতাই জয়। ৭১-এর সাথেই থাকুন।